সাধারণ মানুষ কাঞ্চন মল্লিককে টিভির পর্দা ছাড়া কোথাও পাননি। বড় বড় বিজ্ঞাপনে দেখা যাচ্ছে পথশ্রী, এখানে রাস্তার তো পথশ্রী নেই, যে বলে হতশ্রী। বিধায়কদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের যে নেত্রী দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন লড়াকু নেত্রী। মার খেয়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি। 26-এর ইলেকশনে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। আর উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে। এই 15 বছরের রাজ্যটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। কমরেড মীনাক্ষী মুখার্জি বিধানসভায় যাওয়া নিশ্চিত। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই ঠিক দিন ঘোষণার 24 ঘন্টার মধ্যেই বামেদের পক্ষ থেকে তাদের যে তালিকা ঘোষণা করে দিয়েছে, প্রার্থী তালিকা, এবং সেই প্রার্থী তালিকায় নাম রয়েছে, দেখা গেল যেমন অভিজ্ঞতা তো মূল্য রয়েছেই, পাশাপাশি প্রবীণদের পাশাপাশি নবীনদেরকেও প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সেই তালিকাতেই নাম উঠে এলো মীনাক্ষী মুখোপাধ্যায়, বামেদের অন্যতম লড়াকু নেত্রী। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে থেকে তিনি লড়েছিলেন একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিপরীতেই প্রার্থী ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার সেই মীনাক্ষী মুখোপাধ্যায় উত্তরপাড়া বিধানসভা থেকে একদম প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন, জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদেরকে বলছেন যে যে সমস্যাগুলো এই এলাকার, সেই সমস্যাগুলো তিনি তুলে ধরছেন সাধারণ মানুষের সঙ্গে গিয়ে, তারা বোঝাচ্ছেন সেই সমস্যাগুলো নিয়ে, এবং তিনি কিভাবে কাজ করবেন আগামী বিধানসভা নির্বাচনে, তাকে কেন ভোট দেবে সাধারণ মানুষ, সেই বিষয়গুলি তিনি তুলে ধরছেন, সকলকে বোঝাচ্ছেন। দেখতে পাচ্ছি একদম তিনি একদম সকাল থেকে রাত পর্যন্ত প্রচার করছেন, এবং দেখা গেছিল যে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো, এই উত্তরপাড়া বিধানসভার কি কি সমস্যা, সেই সমস্যাগুলো তিনি কথা বলছেন, কি কাজ হয়নি, কি কাজ বাকি রয়েছে, সেই বিষয়গুলি তিনি ধরছেন। আমরা কথা বলে নেব একবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলছেন। 2021 সালের বিধানসভায় দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী বিপরীতে লড়াই করেছিলেন। এবার উত্তরপাড়া বিধানসভায় সাধারণ মানুষের কাছে কি কি বিষয়গুলো প্রথম তুলে ধরবেন? 21-এর বিধানসভাতেও তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়েছিলাম, 26-এর বিধানসভাতে, এবং মাঝখানের 5টা বছর ধরে তৃণমূল আর বিজেপির মানুষের বিরুদ্ধে, বেকার ছেলে মেয়েদের বিরুদ্ধে আর মেয়েদের বিরুদ্ধে, তাদের যে ধ্বংসাত্মক নীতি, তার বিরুদ্ধে রাস্তায় লড়েছি। মার খেয়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি, রাস্তা ছেড়ে দিইনি। 26-এর ইলেকশনে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। আর উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে। বাকি প্রশ্ন রইল উত্তরপাড়ার আইনের শাসন তলানিতে, স্কুলগুলো ধুঁকছে, হেলথ সেন্টারগুলো গরু ছাগলের গোয়াল ঘরে পরিণত হয়েছে, স্টেট জেনারেল হসপিটাল, সেবা সদন, মহামায়া, মানুষের অসংখ্য অভিযোগ, কাঁঠাল বাগান, তেঁতুলতলা, গলাপোল সমেত সাবওয়েগুলো মানুষের পারাপারের অযোগ্য হয়ে উঠেছে। ড্রেনেজ সিস্টেম, রাস্তা নেই, বন্ধ কারখানার জমিগুলো আস্তাকুড় আর গার্বেজ সেন্টার, হিন্দমোটরের ভেতরে অবৈধভাবে চলছে ভেড়িতে মাছ চাষ, আর ইল্লিগাল প্রমোটারি আর আবাসন নির্মাণ, ও তো আঙুল ফুলে কলা গাছ। তাহলে উত্তরপাড়ার মানুষ চাইছে সুস্থ, স্বাভাবিক এবং সংস্কৃতি সম্পন্ন জীবন। উত্তরপাড়া খুব রিচ কালচার্ড, শান্তিপ্রিয় মানুষ, গণতান্ত্রিক মানুষ। জোর করে গুন্ডারাজ উত্তরপাড়ার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। 5 বছরে উত্তরপাড়ার জন্য বিধানসভার ভেতরে একটা আওয়াজ উঠেছে কিনা জানি না, একটা আওয়াজ। উত্তরপাড়া শুধু উত্তরপাড়ার জন্য বিধানসভার ভেতরে আওয়াজ তুলবে না। উত্তরপাড়া লড়াই কাকে বলে সেটা আগামী 5 বছরে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে দেখাবে, আর তার জন্য উত্তরপাড়া তৈরি হয়েছে। আমরা সব উত্তরপাড়ার মানুষের কাছে একটাই কথা বলতে চাইছি, ন্যায়ের পক্ষে, মেয়েদের পক্ষে, তার সম্মানের পক্ষে, বেকার ছেলে মেয়েদের পক্ষে, ছাত্রছাত্রীদের পক্ষে, আর উত্তরপাড়ার নাগরিক শিক্ষা সংস্কৃতির পক্ষে দাঁড়ান। উত্তরপাড়া রাজি হয়েছে, বলেছে আমরা দাঁড়াচ্ছি। প্রথমত আমরা জিতবো বলেই এই নির্বাচনে লড়তে নেমেছি। কমরেড মীনাক্ষী মুখার্জি বিধানসভায় যাওয়া নিশ্চিত। গত 2011-র পর থেকে গোটা পশ্চিমবাংলা নৈরাজ্যের রাজনীতি দেখেছে। প্রতি মুহূর্তে গোটা রাজ্যের খেটে খাওয়া মানুষ, গরিব গুরব মানুষ, তাদের ওপর আক্রমণ দেখেছে। এ রাজ্যের শিক্ষাক্ষেত্র চুলোয় গেছে,
বন্ধ হয়েছে প্রায় 10,000 শিক্ষাকেন্দ্র। এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বেকারের চাকরি নেই, পয়সা থাকলে কিছু মানুষ চাকরি পাচ্ছে। আজকে যারা অযোগ্য তারা পয়সা দিয়ে চাকরি পাচ্ছে, আর যোগ্য মানুষগুলো রাস্তার উপর বসে আছে। ফলে মানুষও সম্ভবত ঠিক করে ফেলেছেন। আমরা প্রচারে বেরিয়ে আমরা বুঝতে পারছি প্রতি মুহূর্তে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। 29শে এপ্রিল এ রাজ্যের নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচনের দিন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে মানুষ ভোট দেবে মনস্থির করে ফেলেছেন। এই এলাকা তো শিল্প, সেই অর্থে কি মানে আগের যদি বলি এখন কি সেই অর্থে কি কিছু আছেন, যেহেতু আপনি এই এলাকার, সেটা তো আপনি ভালো জানবেন, এই এলাকার কি কিছু সেগুলো কি সরকার সেগুলো দেখে? গোটা পশ্চিমবাংলায় শিল্পের জন্য এ রাজ্যের সরকার কিছু করেনি। এ রাজ্যের সরকার প্রতি মুহূর্তে বন্ধ কলকারখানার জমিতে আমাদের দাবি ছিল শিল্প করতে হবে, আর এ রাজ্যের সরকার বন্ধ কলকারখানার জমি নিয়ে বড় বড় আকাশচুম্বী অট্টালিকা তৈরি করার জন্য ব্যস্ত। প্রমোটিং এর শিল্পকে এ রাজ্যের সরকার মূল বলে ভাবে, আর আমরা বলি যে উৎপাদনমুখী শিল্প। গোটা রাজ্যের যে সমস্ত কলকারখানা বন্ধ আছে সেই কলকারখানায় যদি বন্ধ কলকারখানার জায়গায় যদি কলকারখানা হয় এ রাজ্যের যৌবন তারা কাজ পাবে, কিন্তু এ রাজ্যের সরকার সেদিকে কোনোভাবেই যাবেন না। 5 বছর তো ছিল, মানে 5 বা 2011 সাল থেকেই তৃণমূল এখানে ক্ষমতায়, এবং 5 বছর ছিল কাঞ্চন মল্লিক, তাকে কি দেখা যেত এই এলাকায়? 5 বছরে কাঞ্চন মল্লিকের নামটা ছিল, আর কোনো কোনো প্রোগ্রামে তৃণমূলের অফিসে আসতেন। সাধারণ মানুষ কাঞ্চন মল্লিককে টিভির পর্দা ছাড়া কোথাও পাননি। মানে মানুষের পাশে থাকা বা মানুষের মানুষ খুঁজেছেন আপনারা কাঞ্চন কিভাবে মল্লিককে। শুরু করবেন, কি বলবে মানুষের কাছে গিয়ে, কোন কোন সমস্যাগুলো তুলে ধরবেন? দেখুন, 2011 বামফ্রন্ট সরকার পতনের পর থেকেও এলাকা ছেড়ে আমরা কোথাও যাইনি। মানুষের প্রতিটি যন্ত্রণায়, মানুষের প্রতিটি দুর্দশায় আমরা ছিলাম লকডাউনে প্রতিটি মানুষের সঙ্গে। লকডাউনে গোটা পশ্চিমবাংলায় আমরা যদি না থাকতাম, যদি রেড ভলেন্টিয়ার্স না থাকতো, এ রাজ্যের ব্যবস্থা, এ রাজ্যের যা সরকারি ব্যবস্থা তা তো ছিল না। শুধুমাত্র রেড ভলেন্টিয়ার্স এবং আমরা বামপন্থীরা আমরা ছিলাম, সাধারণ মানুষ তাদের যন্ত্রণাটা একটু কম অনুভব করেছেন। ফলে আগামী 5 বছর আমরা মানুষের যন্ত্রণাকে আমরা যারা অনুভব করি, আমরা যারা বুঝি, আমাদের কাছে জেতা হারা কোনো বড় ব্যাপার নয়। আমরা শূন্য ছিলাম বিধানসভায়, কিন্তু মানুষের কাছে, মানুষের প্রয়োজনে আমরা সব সময় ছিলাম। আমরা 100% গত 2011 থেকে দেওয়ার চেষ্টা করেছি। আগামী 5 বছর মানুষের প্রতিটি যন্ত্রণা, এ রাজ্যের প্রতিটি যন্ত্রণায় আমরা থাকবো। সময় যেটা আপনি বললেন যে একদম পুরো রেড ভলেন্টিয়ার, আমরা সেটা সবাই দেখেছি, কিন্তু তারপরেও 21 বিধানসভা নির্বাচনে সেই খারাপ ফলাফলই হয়েছিল। কিন্তু এবার কতটা আশাবাদী, কি মনে হচ্ছে? আমরা মানুষের কাছে বলতে পারি, কিন্তু এ রাজ্যের সরকার, এ রাজ্যের শাসক দল ভোটটাকে যেভাবে ব্যবহার করে, পেশি শক্তি দিয়ে গোটা ভোটটাকে কন্ট্রোল করবার, পরিচালনা করবার চেষ্টা করে। কিন্তু আমরা বামপন্থীরা মানুষের কাছে পৌঁছেছি, মানুষের কথা, মানুষের কাজ করেছেন। আমরা এবারের নির্বাচনেও মানুষের কাছে আমাদের কথা নিয়ে পৌঁছতে পারি। অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে কমরেড মীনাক্ষী মুখার্জি এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের কর্মসূচি শুরু করব। আমাদের দেখুন, আমাদের যে নেত্রী দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন লড়াকু নেত্রী। মানে মানুষের কাছে গিয়ে, মানুষের কাছে পৌঁছে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তার জনসংযোগ করতে হয় উনি জানেন। আর আপনারা তো এই উত্তরপাড়া এলাকার, আপনারা এখানকারই বাসিন্দা, কি কি সমস্যা রয়েছে? এখানে প্রচুর সমস্যা, কোন সমস্যাটা নেই আপনি বলতে পারবেন না। প্রথম সমস্যা আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা, তার সঙ্গে স্কুল অফিস টাইমে আমাদের মোষ যখন ছেড়ে দেয় তখন আরো বেহাল অবস্থা। তার সঙ্গে হিনমটর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কিন্তু টিটাগড় ফ্যাক্টরি চলছে। সেই ফ্যাক্টরির গাড়ি, বড় বড় গাড়ি বা টাম্পার যেগুলো হয় সেগুলো বেরোয়। অতএব তখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় এখানে যে স্কুলে বাচ্চা ছেলে মেয়ে বা বড় তাদের খুব কষ্ট হয়। গঙ্গার ধারেরও একই অবস্থা। আমাদের এখানকার উত্তরপাড়া বিধানসভার হাল হচ্ছে খুব খারাপ। স্কুল কলেজ, ওনাকে তো কবে দেখেছি ভুলে গেছি।
5 বছর আগে যখন ইলেকশন হয়েছে তারপর কবে দেখেছি ভুলে গেছি, কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না, কারণ আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, তাকে তো দেখার কথা, তাকে কোনোদিন দেখিও নি আর তার কোনোদিন সাহায্যও পাইনি আমরা। উত্তরপাড়ার সমস্যা মানে একাধিক সমস্যা, ভীষণভাবে সমস্যা। উত্তরপাড়ার প্রথম কথা হচ্ছে উত্তরপাড়ায় এখনো সার্বিকভাবে পানীয় জলের ব্যবস্থা নেই। পানীয় জল বলতে যেটা বোঝায়, আমরা বহুদিন থেকে শুনে আসছি এত লাখ টাকার প্রজেক্ট, কত লাখ টাকার প্রজেক্ট, কিন্তু সর্বক্ষেত্রে উত্তরপাড়ার বিশেষ করে 21, 22, 23, 24 এ সমস্ত এলাকায় পানীয় জলের একেবারে কোনো রকম ব্যাপার নেই। উত্তরপাড়ায় নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা। উত্তরপাড়ায় নতুন করে সৌন্দর্যায়ন করার নাম করে ড্রেনগুলোকে ঢাকা দেওয়ার ফলে এখন অল্প একটু বৃষ্টিতে 1 হাঁটু জল জমে যায়। গত 50 বছরে যে সমস্ত রাস্তায় জল জমতো না, সেই সমস্ত রাস্তাতেও আজকে অল্প বৃষ্টিতে জল জমে যায়। উত্তরপাড়ায় মশার উৎপাত ভীষণভাবে বেড়েছে। উত্তরপাড়ার রাজবাড়ী হসপিটাল, যেখানে চিকিৎসা পরিষেবাটা এমনি দেখতে চাকচিক্য হয়েছে, কিন্তু ভিতরে চিকিৎসার যে আসল যে পরিষেবা, সেই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মানুষ ভীষণ নাজেহাল হচ্ছে। উত্তরপাড়ায় মহামায়া মাতৃমঙ্গল কেন্দ্র, যা নাকি সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছিল বাম সরকারের, বামফ্রন্টের সময়কালে, কিন্তু সেই মহামায়া মাতৃমঙ্গল কেন্দ্র আজকে একটা নার্সিং হোমে পরিণত হয়েছে। সেখানে সাধারণ একটা মানুষ গেলে যে কোনো কারণেই হোক, প্রথমেই তাকে আইসিইউ, 12,000, 14,000, 15,000 টাকা একদিনে খরচ, যা মানুষের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। কিন্তু উত্তরপাড়ার নার্সিং হোমে পরিণত করা, এটা সম্পূর্ণ ব্যবসা চলছে এখানে দাঁড়িয়ে। 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল। এই রাজ্য মানে এই রাজ্যে যেমন রয়েছে এখানেও রয়েছে উত্তরপাড়াতে। উত্তরপাড়া পৌরসভা যদি বলি, তাহলে পৌরসভায় 15 নয়, পৌরসভায় 25 বছর ধরে ক্ষমতায়। কারণ 2000 সাল থেকেই উত্তরপাড়া পৌরসভা চালাচ্ছে ওরা, আর রাজ্যে চালাচ্ছে 15 বছর। এই 15 বছরের রাজ্যটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। এ রাজ্যের বুকে সম্ভাবনাময় শিল্প যা গড়ে ওঠার সম্ভাবনা ছিল, যা উদ্যোগ শুরু হয়েছিল, বেকার যুবকের স্বপ্নটাকে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। সিঙ্গুরের কারখানা শুধু বুলডোজার দিয়ে ভেঙেছে তাই নয়, এই বাংলার ভবিষ্যতের স্বপ্নটাকে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। এই বাংলার মায়েদের সম্মান আজকে কোথাও ভুলুণ্ঠিত হয়েছে। এখানকার বিধায়ক তিনি তার নিজের মানে সরকারি টাকায় নিজের সন্তান প্রসবের খরচ করেছেন ঠিকই, কিন্তু এখানকার মানুষের জন্য এক বিন্দু তিনি ভাবেননি। যেমন বড় বড় বিজ্ঞাপনে দেখা যাচ্ছে পথশ্রী, এখানে রাস্তার তো পথশ্রী নেই, তো বলে হতশ্রী। পুরো এখান থেকে এখানে যেতে গেলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এইগুলো তো আছেই, মানে রাস্তা ছাড়াও স্কুলগুলো ধীরে ধীরে সব তলানিতে চলে যাচ্ছে। সমস্ত একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা মিডিয়ামের শিক্ষা ব্যবস্থাটা মোটামুটি ভঙ্গুর হয়ে যাচ্ছে। আগামী দিনে কি দাঁড়াবে সেটা বলা যাবে না, যে স্কুল আর থাকবে কিনা সেটাও বলা যাচ্ছে না। কলেজেও শোনা যাচ্ছে সেরকম, যে দিনে নাকি একটা করে ক্লাস হয়। আগামী দিনে তাহলে এত টিচার রাখার কি দরকার, এত প্রফেসর রাখার কি দরকার? এগুলো পরিবর্তন আনতে হবে। আর চাকরি বাকরির কথা তো তুলে দাও, সব উঠেই গেছে। চাকরি বলে সরকারি চাকরি বোধহয় আমার মনে হয় 10-15 বছর শুনিনি এখানে কেউ সরকারি চাকরি পেয়েছে। আর প্রাইভেটে তো এখনই এতই টেনশন চলছে যে প্রাইভেটে চাকরি বোধহয় ওই 10,000, 15,000, 20,000, ব্যাস তারপরে উঠলেই নাকি কোম্পানি ছাঁটাই করে দেয়, আবার নতুন লোক নিয়ে নেয়। মানে মানুষকে একদম নিচু জায়গায় চলে এসেছে। আর পাড়াতেও দেখতেই পাচ্ছি সব ঘরে ঘরেই সব টোটোওয়ালা। মানে ভালো চাকরি, ভালো সম্মান। হ্যাঁ, বিধায়ক আসে, দেখি তো কাউন্সিলরদের সঙ্গে ঘোরে। না, আমার বাড়িতে কোনোদিন আসেনি, আমি না দেখিনি। আমাদের অত ইন্টারেস্ট নেই দেখবার জন্য কে কাউন্সিলর, কে ওই বিধায়ক, অত দেখার ইন্টারেস্ট নেই। কাজ দেখে তো বোঝে যে একটা মেন সরকারই পরিচালনা করবে কাজের, কারণ রাজ্যের তরফ থেকেই মানে পরিকল্পনা গ্রহণ করা হয় যে রাজ্যকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। তো সেখান থেকে তো কিছু পাই না। বিধানসভা নির্বাচনে গত দুটো যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে বিধায়কদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। আগে মানুষের এটা বুঝতে হবে, মানুষের দরদ, মানুষের যদি দরদ না থাকলে একটা জায়গায় কাজ করা যায় না। আমাদের যে দাঁড়িয়েছে, আমরা অনেকটাই আশাবাদী সাধারণ মানুষের। কাজ আমরা করতে চাই, কাজ আমরা করব। হাততালির কোনো জায়গা নেই, আমরা এখানে কাজ করতে এসেছি। এখানে মীনাক্ষীটা বড় ব্যাপার না, সিপিএম প্রার্থী, এবং আমাদের এখানে মোটামুটি সমস্ত যে উত্তরপাড়া বিধানসভা এরিয়া, আমরা এখানটায় একটা ভালো আশা করছি। সমস্যা তো আছেই, সমস্ত ধরনের সমস্যাই আছে। বিশেষ করে এটা সার্বিকভাবে রাজ্যের সমস্যা যেটা দাঁড়াচ্ছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা আছে, অলরেডি প্রচুর সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, বেসরকারি সবই ব্যবসার ব্যাপার চলছে। প্রমোটারি রাজ থেকে শুরু করে সমস্ত কিছু চলছে।